ওকে স্টুডেন্টস, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এই কষ্টকর পড়ালেখাগুলোর মধ্যে আসলে তোমরা সবাই পড়ালেখা চালিয়ে যাচ্ছ এবং শারীরিকভাবেও সুস্থই আছো। তাইলে এখন আমি যে ক্লাসটা স্টার্ট করবো সেটার নাম বলি। সেটা হচ্ছে আমাদের যে বিশেষ কোর্স সামনে কয়েকটা আসতেছে, তার মধ্যে একটা হচ্ছে অপটিক্স কোর্স। এই অপটিক্স কোর্সের বেশ কয়েকটা ক্লাসে আমার নাম আছে, আমি নিবো আর কি, এরকম প্ল্যান করছি আপাতত। তো এই অপটিক ক্লাসের মধ্যে একটা যে প্রথম দিকের কিছু ক্লাসে আমরা যেমন ডেমো ক্লাস দিই, যেমন সেভাবে এখান থেকে এই ক্লাসটা ডেমো আকারে দেওয়া হবে, আপলোড দেওয়া হবে, এবং যারা কোর্সটা অ্যাসাইন করবার, মানে এটাতে যারা টাকা দিয়ে ভর্তি হবা রেজিস্ট্রেশন করে, তারা অবশ্যই এই বাকি 24টা ক্লাসের সাথে এই ক্লাসটাকেও পাবা। তো এই ক্লাসটা অলরেডি তোমরা যারা যারা এখনো রেজিস্ট্রেশন প্রসেস চলতেছে, প্রথম ব্যাচের ক্লাস এখনো শুরু হয়নি, তার আগেই তোমরা আপলোড হিসেবে পেয়ে যাচ্ছ। এবং এটা পাবলিক আকারে দেওয়া থাকবে, সবাই পারলে শেয়ার করতে পারবা এবং অন্যদেরও দেখাতে পারবা এবং নিজের তো ফ্রিতে দেখতে পারতেইছো। এটার সাথে আরো একটা তোমাদের সাইম ভাইয়ের ক্লাস আপলোড দেওয়ার ব্যবস্থা করতেছি, সেটা তোমরা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস হিসেবে দেখতে পারবা। তো আমাদের এই পদার্থবিজ্ঞানের যে কোর্সটা, সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান এবং আমাদের যে আধুনিক পদার্থ বিজ্ঞানের মধ্যে আলোর যত জায়গায় যত কিছু আছে সবকিছুকে একত্র করা একটা কোর্স বলতে পারো, একত্রিত একটা সমন্বিত কোর্স, যেখানে বিশেষায়িত ভাবে আলোর যত ধরনের ধর্ম আছে, যত ক্যারেক্টারিস্টিক্স আছে এবং যতগুলো মানে বিভিন্ন ঘটনা বা টাইপ ওয়াইজ ভাবে আলোর বিভিন্ন আমরা সমীকরণ সলভ করে বা বিভিন্ন ধরনের ম্যাথ যে সলভ গুলো করবো বা থিওরি গুলোর ডিটেলস দেখবো এবং আলোকীয় যন্ত্রপাতি নিয়ে কথাবার্তা হবে, সবকিছুর পূর্ণ ডিটেলস এর মতো আলোচনা ডিটেলস করে একদম ভিতরে ঢুকে আলোচনা করা হবে আমাদের এই কোর্সে। তো আজকের এই ক্লাসটা, আমার এই বিশেষ ক্লাসটা আমি কনস্ট্রাক্ট করছি হচ্ছে ফরম্যাটের নীতি নিয়ে। এই ক্লাসে আমি যত বকবক করবো সবকিছু কি শুধুমাত্র ফরম্যাটের নীতি নিয়ে থাকবে। আমাদের বইয়ে জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা আলোর প্রথমে আসে এবং এরপর আসে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো এই জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমাদের আলোর প্রতিসরণ প্রতিফলনের বেসিক সূত্র থেকে শুরু করে অনেক কিছুতেই আলোচনা করা হয়েছে। তবে শুরুর দিকে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের জন্য একজন বিজ্ঞানী, ফার্মাট নামে একজন বিজ্ঞানী, একটা সূত্র দিয়েছেন যেটা প্রতিফলন এবং প্রতিসরণ দুইটার ক্ষেত্রেই খাটে। এই সূত্রটা হচ্ছে ফার্মাটের সূত্র। এখন আমি এটা বলবো, বলে এটার ব্যাখ্যা এবং প্রমাণ সহ বিস্তারিত এবং এটার ইউজ কিভাবে সবই দেখাবো। তবে যে সমস্যাটা তোমাদের মধ্যে আছে, অনেকেই যারা এই মুহূর্তে এইচএসসি ক্যান্ডিডেট ভিডিও দেখতেছে, অনেকেই ফার্মাটের নিতে পারে না। মানে ফার্মাটের নীতি শুধু আমাদের খতে মানে বিবৃত করো বা ক নাম্বার 1 নাম্বার প্রশ্ন এটাকে বিবৃত করো বা লেখো, এরকম ভাবে প্রশ্নে আসে, কিন্তু এটার প্রমাণ বা এটার বেসিকটা কি, আসলে কথাগুলোর মানে কি, এটা অনেকে জানে না, গো গ্রাসে মুখস্থ করে। তবে আজকে দেখো আমরা এটা একটা দফা রফা করে ফেলবো। চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই দেখা যাক যে ফার্মাট সাহেব এটা নিয়ে কি বলছে। হ্যাঁ, নীতিটা আসলে কি? নীতিটা হচ্ছে, ফার্মাট সাহেব প্রথম বলছিলেন যে আলো তো প্রতিফলিত প্রতিসরিত হয়, প্রতিফলন দুটো সূত্র আছে আমরা জানি, প্রতিসরণের দুটো সূত্র আছে, সবই জানি। তো এই ক্ষেত্রে আলো যখন কোনো একটা পৃষ্ঠে প্রতিফলিত অথবা প্রতিসরিত হয়, তখন আলো হয় ক্ষুদ্রতম পথ অনুসরণ করে অথবা ক্ষুদ্রতম সময় অনুসরণ করে। মানে সেই পথটা সে পাড়ি দেওয়ার সময় সবচেয়ে কম দূরত্ব দিয়ে যেদিক দিয়ে যেতে হবে সেদিক দিয়ে যাবে, অথবা সবচেয়ে কম সময় যেতে পারবে এমন কোন পথ সে অনুসরণ করবে। এখন ব্যাপারটা এরকম যে আলো মনে করো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেল, তাহলে তো সে কি হবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে বা হালকা থেকে ঘনতে, চিন্তা করো, হালকা থেকে যখন ঘনতে যাবে তখন দেখবে যে তার বেগটা বেড়ে গেছে, কারণ ঘন মাধ্যমে আলোর বেগ কি হবে, নর্মালি হালকা মাধ্যমের চেয়ে বেশি হবে, তাই তো? নাকি উল্টা বললাম? আচ্ছা, বেগের কথা বাদ দাও, বেগের কথা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। তো মনে করো হালকা থেকে ঘনের দিকে গেল, তাহলে কি হয়, নর্মালি একটু মুখে বলি, যে আমাদের বিভেদ তলটা আছে, বিভেদ তলের পর সে যখন এইদিকে পাস হবে নতুন একটা মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে, তখন সে তার যে অবিলম্ব আছে, অবিলম্ব দিয়ে কিছুটা সরে আসবে তার পথ থেকে, তাহলে তার পথের দৈর্ঘ্য যেটা হবে সে কিন্তু আগের চেয়ে কমে যাবে। এই দৈর্ঘ্য কমবে এবং কি দিয়ে ব্যালেন্স হবে, যেহেতু তার বেগটা আগের থেকে বৃদ্ধি পাবে, হ্যাঁ বৃদ্ধি পাবে, এবং সেটা দিয়ে তার এই যে দৈর্ঘ্যটা বেড়ে গেল, এই জিনিসটা ব্যালেন্স হয়। এই ব্যালেন্সটা কিভাবে হয় এবং সময়টা কতটুকু লাগে, দৈর্ঘ্যটা কতটুকু লাগে, এইটা নিয়ে যে সূত্রটা দিচ্ছেন সেটা হচ্ছে আমাদের ফার্মাট সাহেবের সূত্র। তো সূত্রটা যদি আমি বইয়ের মতো করে ডিসক্রাইব করি, এরকম দাঁড়ায় যে কোনো আলোক রশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হয়, তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। ফার্স্ট অফ অল আমি ধরে নিব কি, সর্বদা ক্ষুদ্রতম পথ বা মিনিমাম পথ অনুসরণ করে। এরপর অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া এটা কি শুধুমাত্র সমতলের জন্য, যেহেতু কথার মধ্যে সমতল লেখা যায়? না ভাইয়া, এই জিনিসটা প্রমাণ করে দেখা গেছে এটা সমতল পৃষ্ঠের জন্য খাটে, বক্র পৃষ্ঠ মানে গলীয় যে লেন্সের কথা বলা হয় আমাদের এই চ্যাপ্টারের সামনের দিকে, সেই পৃষ্ঠের জন্য এই সূত্রটা খাটে। সেকেন্ড কোশ্চেন, যেটা ম্যাথস কোশ্চেন স্টুডেন্টের মাথায় আসে, যে ভাইয়া আমাদের বইয়ে
সূত্রের মধ্যে লেখা আছে যে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত হওয়ার পর সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে, কিন্তু ভাই নিচে যে সেটার ব্যাখ্যা, সূত্রের ব্যাখ্যার ক্ষেত্রে বলা আছে যে ক্ষুদ্রতম বা বৃহত্তম পথ অতিক্রম করবে, বেছে নিবে, অথবা ক্ষুদ্রতম সময় বা বৃহত্তম সময় সে ওই পথটা পাড়ি দিবে এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে যাওয়ার সময়। সেটা ওয়েদার প্রতিফলন হতে পারে, প্রতিসরণ হতে পারে। এখন এই কোশ্চেনটা অনেকের মাথায় ঘুরে, ভাই আমার সূত্রে বললো ক্ষুদ্রতম পথ, কিন্তু পরে বললো ক্ষুদ্রতম পথ অথবা বৃহত্তম পথ, ক্ষুদ্রতম সময় অথবা বৃহত্তম সময়, আমি কোনটা ইউজ করব? এইটার ব্যাখ্যা আমি তোমাকে প্রমাণগুলোর পরে দিব। আমরা এখন এই সূত্রটাকে প্রমাণ করব আলোর প্রতিফলনের ক্ষেত্রে, এবং এই প্রতিফলনের ক্ষেত্রে শেষ করে তখন আমি যাব আলোর প্রতিসরণের ক্ষেত্রে। এই সূত্রটাই আমি এবার প্রমাণ করব প্রতিটা কেসেই। এই যে দুইটা কেস, একবার প্রতিফলনের ক্ষেত্রে প্রমাণ করবো, একবার প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করব। এরপরে এই কেসটা আমি প্রতিবারই আমি একবার দূরত্বের কনসেপ্ট দিয়ে প্রমাণ করবো, একবার সময় কনসেপ্ট দিয়ে প্রমাণ করবো। এবং আমি যখন এটা প্রমাণ করতে করতে, যেহেতু বইয়ে আলোর প্রতিফলনের ক্ষেত্রে প্রমাণটা আগে আছে, এরপর আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণটা আছে, আমি যখন আলোর প্রতিসরণের ক্ষেত্রে এই প্রমাণে যাব, তখন আমি ছবি দিয়ে একটা বিশেষভাবে সেটা তোমাকে বলে দিব। আপাতত না। কেন আপাতত না? কারণ আগে আমাদের কিছু জিনিস বোঝা দরকার, তারপর আমি এটা সিকোয়েন্স মেনটেন করে আগাচ্ছি। তো আমি এখন চলে আসবো এখানে, দেখো ভাইয়ারা, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমি ফার্মাটের নীতির প্রমাণ করব। আলোর প্রতিফলন কি? আলো একটা মনে করো সুন্দর তল আছে, আলো এখান দিয়ে আসলো, এখান দিয়ে চলে গেল, এই যে প্রতিফলন, মাঝখানে এটাকে কি বলবো? এটা ছিল আমাদের বিভব তল। এটা মনে করো যে একটা মাধ্যম, এটা আরেক মাধ্যম, এই মাধ্যমে যাইতে পারেনি, এই আগের মাধ্যমে সে প্রতিফলিত হয়ে ফিরে গেছে। এটা হচ্ছে আমাদের লম্বা, এটা হচ্ছে আমাদের কি নিয়ামক রেখা আর কি। নিয়ামক রেখার একটা নাম কি? বিভব তল। আর হচ্ছে মধ্যমা রেখা চিন্তা করো, বা উলম্ব রেখা। এই উলম্ব রেখার সাথে এখানে আইকন তৈরি করছে, এটা নাম হচ্ছে আপতন কোণ। এবং প্রতিফলিত রশ্মি, যেটা প্রতিফলিত রশ্মি চলে গেছে, সে ওই উলম্ব রেখার সাথে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে আর কোণ বা প্রতিফলন কোণ। এটা এখানে ছবি আঁকা হয়েছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখন যেটা প্রমাণ করছি যে সে সূত্রটা আরেকবার বলি, সেটা হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার পথে প্রতিফলিত হয়, এই দেখো পি থেকে ও পথে এসে ও থেকে কিউ পথে চলে যায়, এই প্রতিফলিত হওয়ার সময় আলো ক্ষুদ্রতম অথবা বৃহত্তম পথ অনুসরণ করে এবং ক্ষুদ্রতম অথবা বৃহত্তম সময় অনুসরণ করে। আগে আমি দেখি দূরত্বের কনসেপ্টটা, যে ক্ষুদ্রতম অথবা বৃহত্তম দূরত্ব অতিক্রম করে সে পার হওয়ার চেষ্টা করে। এটার মানে কি একটু দেখো, এখানে আলো দেখো, এটা হচ্ছে একটা মাধ্যম, এই পাশের উপরের অংশটা একটা মাধ্যম, এই যে কাটা 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 আছে এটা হচ্ছে মাধ্যমের বিভক্ত, এটার নিচে আরেকটা মাধ্যম, দুই মাধ্যমের প্রতিসরণাঙ্ক আলাদা। আলো এই মাধ্যমে বিভক্ত আপতিত হয়ে ওই মাধ্যমে ফিরে গেছে, দেখছো এই এদিকে আসে না, ওই মাধ্যমে ফিরে গেছে, মানে এটা কি? এটা প্রতিফলন। একদম 9-10 বাচ্চাদের মতো কনসেপ্ট থেকে শুরু করতেছে, একটু মনোযোগ দিয়ে দেখো। তো পি বিন্দু থেকে আলোটা L1 পথে এসে ও বিন্দুতে আসে প্রতিফলিত হয়। এখানে আপতন কোণটা হচ্ছে এই যে আই কোণ, এবং প্রতিফলনটা হচ্ছে আর কোণ। আর কোণ করে সে কিউ বিন্দুতে যায় পৌঁছায়। এই যে পি থেকে কিউ বিন্দুতে গেল, এর মধ্যে সে L1 হচ্ছে তার কি আপতনের মধ্যে যে দূরত্ব, এই বিন্দুতে ও বিন্দুতে আপতিত হতে দূরত্ব, এবং L2 হচ্ছে প্রতিফলিত হতে দূরত্ব। ঠিক আছে? এখন আমরা যেটা চিন্তা করবো, মনে করো এইটা তো এখান থেকে এখানে এইটুকুর মধ্যে আমরা হিসাব করতেছি, দুই পাশে মনে করো দুটা দেওয়াল দেওয়া আছে, তো আলো এখান দিয়ে এসে এই জায়গায় যেতে পারতো, এখান দিয়ে এসে এই জায়গায় যেতে পারতো, এখান দিয়ে এসেও এই জায়গায় যেতে পারতো। এই যে পথগুলো, এই লাইনটা প্লাস এই লাইনটা, বা এই লাইনটা প্লাস এই লাইনটা, এই যে পথগুলো, মানে L1 প্লাস L2 বিভিন্ন কম্বিনেশন হতে পারে না? টোটাল দূরত্ব হচ্ছে তার L1 প্লাস L2, তো বুঝে যাচ্ছে তাই না? সে L1 এ আপতিত হয়েছে, L2 এখান থেকে এখানে গেছে। তো এই L1 টা এখানে, এটা যদি L1 হয় তাহলে L2 টা বড় হবে, L1 টা যদি এত বড় হয় তাহলে L2 টা ছোট হবে। তাই এরকম L1 L2 এর বিভিন্ন ধরনের কম্বিনেশন হতে পারে, হওয়ার মাধ্যমে সে এখান থেকে এখানে যেতে পারে। এটা তো ক্লিয়ার? তো এখন এই যে L1 প্লাস L2 এর ভ্যালু যে L হবে, এই L এর ভ্যালুটা হবে হয় সর্বোচ্চ বা সর্বনিম্ন। আমরা আপাতত এটুকু বিবেচনা করি, L এর মানটা হবে হয় সর্বোচ্চ বা সর্বনিম্ন। কেন এই দুটি হতে পারে এটা পরে বলবো, না আগে বলে নিচ্ছি, এটা পরে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু দেখি আমরা জ্যামিতিক ভাবে। আচ্ছা দেখো, আমি এখানে L1 ধরছি, এটাকে L2 ধরছি, এটা আইকন, এটা প্রতিফলন বা আর কোণ। আমার এখানে যে বিন্দু থেকে আসছিল সেখান থেকে ভূমির উপর একটা লম্ব তৈরি করছি, পি থেকে M1 লম্ব আঁকছি, এবং এখানে কিউ বিন্দুতে পৌঁছেছি, কিউ থেকে আমার বিভব তলের উপর একটা N2 লম্ব অঙ্কন করছি। লম্ব অঙ্কন করা দেখো তো, এইটা যে M1PO, আর ওইদিকে কি আছে M2QO। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হওয়াতে আমার একটু পর একটা লাভ হবে। আচ্ছা, ভূমি থেকে যেই বিন্দুতে এসে পড়ছে, আমি বলছি না এগুলো বিভিন্ন বিন্দুতে এসে পড়তে পারতো, অনেক ধরনের কম্বিনেশন হতে পারতো। আলোটা যেই বিন্দুতে এসে পড়ছে সেই বিন্দুটা ও বিন্দু। তো এই পাশটা থেকে M1 থেকে ও বিন্দুটা দূরত্ব আমি x ধরে নিছি, কারণ এটা একটা ভ্যারিয়েবল। ও বিন্দুটা এখানে হতে পারতো, এখানেও হতে পারতো, আমি জানি না।
কোন কম্বিনেশনের জন্য L1 প্লাস L2 টা হাইয়েস্ট হবে সেটা আমি জানি না, এখনো জানি না আর কি, ক্যালকুলেশনের পর জানবো। তো এখান থেকে এটুকু x ধরলাম, এই পুরোটুকু দূরত্ব d, মানে আমার এখানে m1 থেকে m2 দূরত্ব হচ্ছে ছোট d, যেটা আমি আগে থেকে এর মান নরমালি আমাদের পরীক্ষায় বা প্রশ্নে দেওয়া থাকবে। যদি এখান থেকে প্রশ্ন কম আসে বোঝানোর জন্যই আসলে ক্লাসটা করা উচিত, কারণ অনেকের জাস্ট মুখস্থ করো, সেই জন্য আমাদের এই কনসেপ্টে তো এই কোর্সে তো সবকিছু ডিটেলস ভাবে বলে দেওয়া হবে আলো সম্পর্কে। যেগুলো পরীক্ষা আসে না ভাই এগুলা কেন পড়াচ্ছেন, সেটা অবশ্যই এই কোর্সে পড়াইতেই হবে আমাকে, এই জন্য এই কোর্স। আচ্ছা দেখো x আর এখানে হচ্ছে d মাইনাস এক্স, কেন এইটুকু x হলে এইটুকু হবে d মাইনাস এক্স, সবই বুঝছো আশা করি। তো দেখো আমার এখানে l হচ্ছে L1 প্লাস L2, তাহলে আমি l কে লিখতে পারি না রুট ওভার h1 স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস হচ্ছে এটা, কেন L1 কে আমি কি লিখলাম রুট ওভার h1 স্কয়ার প্লাস x স্কয়ার, কেন এটা তো পিথাগোরাসের একটা কি অতিভুজ, হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর এটা হচ্ছে d মাইনাস x h2 হোল স্কয়ার d মাইনাস x হোল স্কয়ার। ঠিক আছে, এখন পর্যন্ত আশা করি সবার বুঝা গেছে। আমি লেন্থ কে h আর x এর মধ্যে নিলাম, এখানে h টা হচ্ছে লম্ব, x টা ছিল এখানকার ভূমি। তো এখন দেখো আমাকে l এর মান সর্বোচ্চ বা সর্বনিম্ন চিন্তা করতে হবে, বলে নিছি সর্বোচ্চ বা সর্বনিম্ন ধরতে হবে। ধরলে কি হবে একটু দেখো, সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে হলে dl বাই dx ইকুয়াল টু 0 হতে হবে। ভাই এটা কই থেকে আসলো? এটা আসলো আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের শেষ যে চ্যাপ্টার ছিল গুরুমান বা লঘুমান বের করা। একটা ফাংশনের যদি তার ঢালটা যদি 0 হয়, dl বাই dx দূরত্বের সাপেক্ষে তার ডিফারেন্সিয়াল বা কি বলে অন্তরীকরণ, হ্যাঁ অন্তরীকরণের যে মানটা সেটা যদি 0 হয় অন্তরজ সহগ, সে 0 হইলে এইটা যে ফাংশন, এটা x এর ফাংশন, এই x এর ফাংশনটা ভ্যালুটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, মনে আছে ওই যে গুরুমান বা লঘুমানের, হ্যাঁ এরকম একটা ফাংশন যদি এরকম বক্ররেখা ফাংশন হয়, এইবার সর্বোচ্চ এখানেও ঢালটা 0 এখানেও ঢালটা 0, তাহলে এই যে dl বাই dx যদি ঢালগুলো 0 হয়, আসলে যে হচ্ছে মেইন চলক, এখানে যেমন x হচ্ছে চলক, যে মেইন চলক বা মেইন ফাংশন তার সাথে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে যে বিন্দুতে ঢালগুলো 0 ওই বিন্দুতে আসলে মানগুলো সেই ফাংশনের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়। তাহলে এইটা যদি 0 হয়, দেখো তো এখানে ডিফারেন্সিয়েশনটা একটু টাফ, বড় আছে। তাহলে এখানে কত হবে dl বাই dx, যদি dl বাই dx কত হবে d বাই dx অফ কত, এই যে ভিতরে পুরাটা h1 স্কয়ার আচ্ছা ঠিক আছে, আমরা জানি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার যারা যারা করে আসছো তারা জানো যে d বাই dx এর কি দুজনের সাথে চলে যায়, এখানেও যায় এখানেও যায়। তাহলে এখন এখান থেকে এইটুকু ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন অফ রুট ওভার h1 স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে x হচ্ছে চলক, h1 হচ্ছে ধ্রুবক, রুট ওভার x, এখানে আমরা চেইন রুল ইউজ করব, এটুকুকে x ধরবো। তাহলে রুট x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কত, রুট x এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে 1/2 রুট x, হ্যাঁ x টু দি পাওয়ার n এর সূত্র ডাইরেক্ট ইউজ করতেছি, 1/2 রুট ওভার h1 স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, h1 স্কয়ার প্লাস x স্কয়ার, এখন x ধরছি আমি x স্কয়ার কে, শর্ত চলো ওকে আবার ডিফারেন্সিয়েশন করো, হয়ে যাবে 2x প্লাস এই জায়গায় এর পুরোটা ডিফারেন্সিয়েশন একই সূত্র, এর ভিতরে যদি x চলক একই সূত্র 1/2 রুট ওভার এইটা আসবে x স্কয়ার, মানে ভিতরে পুরোটা স্কয়ার। এখন এখানে আমি x ধরছি পুরোটাকে, এই পুরোটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, যেহেতু এইটা একটা ধ্রুবক এখানে 0, প্লাস এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে d মাইনাস x হোল স্কয়ার, মানে 2 ইনটু d মাইনাস x, তাই না, x স্কয়ার, এটাকে এবার x ধরছি, x স্কয়ার করে ডিফারেন্সিয়েশন করলে হবে 2 ইনটু x বা 2 ইনটু d মাইনাস x। এবার এখানে যেহেতু d মাইনাস x কে x থেকে আবার ডিফারেন্সিয়েট করলো, তাহলে হয়ে যাবে -1, ঠিক আছে, ইনটু -1। কেন ভাই এগুলা কি করলেন? এটা করলাম আমাদের চেইন রুল অনুযায়ী ডিফারেন্সিয়েশন। যারা চেইন রুলের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার করনি তারা দেখে আসতে পারো, আর না হলে আপাতত গোগ্রাস আমাকে বিশ্বাস করতে পারো যে হ্যাঁ ওই চ্যাপ্টারে গেলে তুমি শিখে নিবা পরে। আচ্ছা ঠিক আছে, এরকমই হয় আর কি। যারা যারা এই জিনিসটা বুঝুনি তারা একটু পিছিয়ে যায়, আবার দেখে আসো ভিডিওটা, রেকর্ড ভিডিওতে এই লাভ নাকি, একবার না বুঝলে 2-3 বার দেখো। আচ্ছা এই জিনিসটার না ভ্যালু বলা হয়েছে কত, এটা ইকুয়াল টু 0 বলা হয়েছে, একটু সুন্দর করে সাজাই কত হয়, 2 মানে কাটা যায় না, তাহলে x ডিভাইডেড বাই h1 স্কয়ার প্লাস x স্কয়ার, এই যে একটা মাইনাস চলে আসবে, মাইনাস চলে যাবে -1 এর জন্য, আবার 2 আর 2 কাটা যাবে যেহেতু গুণ আকারে আছে, তো উপরে হয় d মাইনাস x, নিচে হয় রুট ওভার h2 স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 0। এই পর্যন্ত কে কে বুঝছে? কিছুই করিনি, জাস্ট ক্যালকুলেশন করছি। ঠিক আছে, এখন দেখো তো ভাইরা এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি আমি এটা লিখতে পারি না? অবশ্যই পারি, ওই পাশে নিয়ে গেলে
ইকুয়াল টু 0 লিখতে পারি। সরি 0 এর পাশে গেলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। এখন দেখো তো h1 স্কয়ার প্লাস x স্কয়ার এটা কি ছিল? এইটুকু অংশ ছিল আমাদের l, হ্যাঁ এটা ছিল l1 আর এটা ছিল l2। তাহলে আমি সুতরাং সুন্দর করে লিখে দিতে পারি x বাই l1 b মাইনাস x বাই l2। এটার প্রমাণ আমি করলাম, এদেরকে প্রতিস্থাপিত করে দিলাম আবার। হ্যাঁ ভাই, এখন যদি এদের প্রতিস্থাপনই করে দেন তাহলে এদেরকে আবার এরকম করে লিখছি x এর ফাংশনে লিখছিলাম কেন? এটার কারণ হচ্ছে x এর ফাংশনে লিখছিলাম কারণ এখানে দূরত্ব নিয়ে কথাবার্তা হবে। এই চ্যাপ্টারে দূরত্ব নিয়ে কথাবার্তা হবে। x হচ্ছে এখানকার মেইন চলক, এটুকুকে x হচ্ছে, কারণ ও বিন্দুটা এখানে হবে না ওখানে হবে না কোথায় হবে সেটা আমি জানি না। ওই জন্য x হচ্ছে এখান থেকে যে দূরত্ব x হচ্ছে সেটা চলক, x এর ফাংশনের মাধ্যমে প্রকাশ করে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। ডিফারেন্সিয়েশন না মেইন চলক এখানে x, লাস্টে আমাদের এই জিনিসটা চলে আসলো। তো অনেকেই বই এই ধরনের প্রমাণ দেখে এগুলো পড়তে চায় না। ভাই সহজ তো, দেখো না, বুঝতে সমস্যা কি? মজা পাবো দেখে যে হ্যাঁ একটা কনসেপ্ট বুঝছি। আচ্ছা দেখো এখানে x বাই l b মাইনাস x বাই l2 এটা প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে লাভটা কি ভাই? এখনো লাভটা হচ্ছে x বাই l1 মানে কত? এটা x আর এটা l1। তো এখানে দেখো তো বিপরীত কোণে এটাকে আমি i লিখতে পারি, এখানে বিপরীত কোণে এখানে আমি r লিখতে পারি। দেখো x বাই l মানে x বাই l1 আর কি, x বাই l1 হচ্ছে সাইন অফ এই কোণটা, যে সাইন i, সাইন অফ কোণ কত? m1 po। কেন বলো m1 po? এই সাইন কোণ হইলে তার হচ্ছে লম্ব বাই অতিভুজ হচ্ছে x আর l1। আবার এই ক্ষেত্রে দেখো b মাইনাস x বাই l2 হচ্ছে সাইন অফ m2 qo। ঠিক আছে? তাহলে সুতরাং এই দুইটা নিজেরা যেহেতু সমান তাই সাইন অফ i ইকুয়াল টু সাইন অফ r, এটা আমি পেয়ে যাচ্ছি। সাইন অফ i ইকুয়াল টু কত পাচ্ছি? সাইন অফ r পাচ্ছি। মানে হচ্ছে এই কোণটার এই কোণটা সমান, তাহলে আমি উল্টাভাবে বলতে পারি এই কোণটা এই কোণ সমান। অ্যাকচুয়ালি আমি এত কাহিনী করে প্রমাণ করলাম যে সাইন i ইকুয়াল টু সাইন r, মানে হচ্ছে i ইকুয়াল টু r, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। এটা কখন হয়? এটা যখন প্রতিফলন হচ্ছে তখন হয়। মানে অ্যাকচুয়ালি আমি ফ্যারাডের নীতিটাকে সত্য ধরলাম যে dl বাই dx কে শূন্য হতে হবে যদি ফ্যারাডের নীতি সত্য হয়, এবং লাস্টে এসে আরেকটা সত্যে উপনীত হলাম। তার মানে বুঝলাম যে অবশ্যই ফ্যারাডের নীতিটাও সত্য। খুবই সুন্দর একটা ওয়েতে প্রমাণ। ঠিক আছে? ফ্যারাডের নীতিকে সত্য ধরে নিয়ে লাস্টে এসে আমরা প্রতিফলনের সূত্র প্রমাণ করলাম। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। প্রতিফলনের যে দুইটা সূত্র আছে এরকম, এটা দ্বিতীয় সূত্র, এটা যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। প্রতিফলনের প্রথম যে সূত্রটা সেটা এখন আমি প্রমাণ করবো। সেটা কি? খেয়াল করো, এখানে l1 এটা l2, বই এটাকে অনেক কঠিন ভাবে প্রমাণ করে, আমি একদম সহজ ভাবে বলতেছি। প্রথম সূত্রটাকে সহজ লজিক দিয়ে প্রমাণ করতে হবে। l1 এখানে, এটা l2, l1 l2 আর এটা কি বলে? বিভেদ তলের উপর অঙ্কিত যে লম্ব, এটার নাম কি? অভিলম্ব। অভিলম্ব, হ্যাঁ অভিলম্ব, ভুলে গেছিলাম নামটা। হ্যাঁ ইংলিশ হচ্ছে নর্মাল, বাংলা অভিলম্ব। তো এই যে অভিলম্ব আপত্য রশ্মি প্রতিফলিত যে একই তলে অবস্থান করে, এটা হচ্ছে প্রথম সূত্রটা। তলে অবস্থান করে মানে কি? একটা প্লেনের মধ্যে থাকবে। একটা খাতার মধ্যে তুমি যতগুলো লাইন লিখতে পারবে না খাতার পেজে, ওটা সবগুলো লাইন একটা তলে আছে। তল মানে কি? 2 ডাইমেনশনাল একটা প্লেন। এখন এই জায়গায় একটা বোর্ডের মধ্যে আমি সবাইকে আঁকতে পারতেছি, এটা সবগুলো লাইন একটা তলে আছে। কোন লাইন যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতো বাতাসের মধ্যে, এটা হয়তো 3 ডাইমেনশনাল জায়গার মধ্যে, মানে ওই তল থেকে সে বের হয়ে আসছে। ঠিক আছে? এই যে এই মার্কারটা এখন এই তলের উপর লম্ব আকারে আছে। তো দেখো তো বোর্ডে যে লাইনগুলো আমি আঁকছি কি সব একই তলে আছে না? অবশ্যই একই তলে আমি আঁকতে পারছি। এখান থেকে সমতলে আসছে, আসে এই বরাবর সে চলে গেছে একই তলের মধ্যে। তো এই কারণে এরা আসলে একই তলে আছে, যে আমাদের l1 l2 এবং যে আমাদের যে অভিলম্বটা, বারবার ভুলে যাচ্ছি, অভিলম্বটা কি আছে? একই তলের মধ্যে আছে। কেন এটা দেখো, এখানে এই ও বিন্দুটা একই তলে যদি না হয়, এই বাইরে হইতো, হ্যাঁ যে কোনো একটা জায়গায় হইতো, l1 এখানে না এসে এই জায়গায় যদি আসতো, তাহলে একই তলে না হলে এই লেন্সটা সর্বোচ্চ হতো না বা সর্বনিম্ন হতো না, এই লেন্সটা আরো বৃদ্ধি পেতো। এখানে আসে আবার এই বরাবর দেখতো। ঠিক আছে? এই লেন্সটা সর্বোচ্চ বা সর্বনিম্ন এই নিয়মটাই মানতো না। একই তলে আছে বলে এইভাবে আঁকা গেছে এবং জ্যামিতিক ভাবে প্রমাণ করা গেছে। তুমি জাস্ট লিখবা পরীক্ষায় যে এই যে এরা যদি একটা তলের মধ্যে থাকে তাহলে কি হবে? এদের মধ্যে দূরত্বটা সর্বনিম্ন বা সর্বোচ্চ, এটা প্রমাণ করা যাবে। জাস্ট এই কথাটা লিখলেই হবে। এটা এখানে মেইন লজিক। আমাদের বইয়ে এটার উপর লম্ব, কি জানো, অভিলম্ব, আবার আমাদের এইটার উপর লম্ব, বিভেদ তলের উপর লম্ব, হাবিজাবি কথা বলে উল্টা হবে পেঁচায় প্রমাণ করছে, পেঁচায় লজিক দিছে। আমরা সোজাসুজি লজিক দিব। তার মানে কি দাঁড়াইলো? এই রেখা এবং এই রেখাটা একটা বিন্দুতে এবং একটা তলের মধ্যে, এদেরকে একে এ ধরনের ত্রিকোণমিতিতে এদের প্রমাণ করা যাচ্ছে, তাহলে এরা একই তলের মধ্যেই আছে। এবং আমি তো আগেই প্রমাণ করছি যে এরা i ইকুয়াল টু r, মানে কি? তাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। ঠিক আছে? এখন আমরা প্রমাণ করব দূরত্ব না, এখন আমরা সময়ের কনসেপ্টে প্রমাণ করব। সময় মানে কি 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 জানো?
উপপাদ্যটা হচ্ছে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে তারা যে এই যে পথটাকে তারা বেছে নিল, ও পয়েন্টটা কি এখানে হবে, আলো এখানে এসে প্রতিফলিত হবে নাকি এখানে এসে প্রতিফলিত হবে, যেভাবে যেই বিন্দুতেই হোক, ও বিন্দুটার অবস্থান এখানে হোক বা এখানে হোক, যেই বিন্দুতেই হোক না কেন, এই আলোটা এমন পথ বেছে নিবে যাতে তার সময় সর্বনিম্ন অথবা সর্বোচ্চ লাগে। আগেরবার কি বলছিলাম, পথ সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, সময়ের ক্ষেত্রে বলতেছি সর্বনিম্ন বা সর্বোচ্চ হবে। মার্ক দিস লাইন, আমি এটা পরে ক্লিয়ার করবো, প্রতিসরণের ক্ষেত্রে যে ক্লিয়ার করবো, আমি আগে বলে রাখছি সেটা। আপাতত দেখি আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে সময়ের কনসেপ্ট এটা কিভাবে হয়। দেখো, আমাদের এখান থেকে মনে করো L1 এবং এটার জন্য সময় লাগছে তার T1, এবং এখান থেকে এইটুকুর জন্য সে গেছে L2 দূরত্ব এবং তার সময় লাগছে T2 সময়, ঠিক আছে। এখন আমাকে বলো তাহলে যে এই যে T1 সময় ইকুয়াল টু কত, বেগ, নাকি S ইকুয়াল টু VT, T ইকুয়াল টু S বাই V, মানে দূরত্ব বাই বেগ। আলোর বেগ কত, আলোর বেগ হচ্ছে c বা c নট, শূন্য মাধ্যমে যদি আমরা কাজটা করে থাকি, তাহলে T1 হচ্ছে L1 বাই c, T2 হচ্ছে L2 বাই c। এখন এখানে আমাদের কাজকর্ম হবে T নিয়ে, টোটাল T হচ্ছে T1 প্লাস T2, তাই না। আলো হচ্ছে T1 সময় এই বিভেদ তলে ঝাঁপাই পড়ছে, ওইটা ও বিন্দুতে ধাক্কা খায়, সে কি হয়েছে, আবার ফিরে গেছে, প্রতিফলিত হয়েছে। এই রিফ্লেক্টেড হওয়ার যে প্রথম সময়টা T1 এবং রিফ্লেক্টেড হওয়ার পর সেখান থেকে ও থেকে কিউ তে যাওয়ার সময় T2। তো T2 হচ্ছে কি হবে, T2 হবে, এখানে আমি T কে লিখি এটা বাই C, আর এখানে এটা বাই C। কেন বলো, T2 হচ্ছে L1 বাই C, T1 হচ্ছে L1 বাই C, T2 হচ্ছে L2 বাই C। তো সবকিছু সূত্র আগের মতোই হবে, এখন জাস্ট আমি লিখবো এবার dt বাই dx টা 0। সবাই আবার একই জায়গায় এখান থেকে তুলে নিতে পারো, dt বাই dx 0 হবে, কারণ কি এবার সময়ে x এর ফাংশন, দূরত্বের ফাংশন রাখছি, এবং সেই সময়ের ব্যবধানটা, সময়ের যে মানটা t এর মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, এবং t এর মান সর্বোচ্চ সর্বনিম্ন হওয়ার জন্য dt বাই dx কে 0 হতে হবে। কেন 0 হতে হবে, ওই যে আগের কনসেপ্ট, হ্যাঁ, আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে তার প্রথম ডিফারেন্সিয়ালটা, সেটা যার ফাংশন তার সাথে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তার ভ্যালুটা 0 আসবে, ইকুয়াল টু 0 হতে হবে। dl বাই dx যদি 0 হয় তাহলে d বাই dx অফ এই পুরো জিনিসটা হচ্ছে কত, যোগ করে 0, হ্যাঁ। কিন্তু এখন দেখো ভাই নিচে তো এবার c আছে, আগের জায়গায় শুধু নিচে c দিয়ে ভাগ। অনেকে বলে যে ও এতবার প্রমাণ করছে সূত্রটা, জি না, জাস্ট একটুই চেঞ্জ, হ্যাঁ, বেশি চেঞ্জ নেই এটার মধ্যে। সি, এখন সি কি, আলোর বেগ তো সব জায়গায় একই থাকবে, এই মাধ্যমে একই ওই মাধ্যমে একই, এটা একটা কথা বল না, সরি, একই মাধ্যমে আছে, এই পাশেও একই ওই পাশেও একই। তাহলে এই জায়গায় আমি যেটা করব, সি সি দুই জায়গায় আছে, সিটাকে বাইরে কমন নিয়ে রাখো, হ্যাঁ, সি কে কমন নিয়ে রাখো, ইকুয়াল টু 0। পরে আমি সি কে জাস্ট কেটে দিব, যেহেতু আমার এইটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে, যে আমি 1/c বাইরে আনছি, 1/c ইনটু বড় জিনিসটা 0, কেটে না দিয়ে রেখে দিই, 1/c ইনটু এই বড় জিনিসটা ইকুয়াল টু 0। তাহলে এই বড় জিনিসটা ইকুয়াল টু 0, যেহেতু 1/c ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, হ্যাঁ, 1/c এখানে নট ইকুয়াল টু 0। আচ্ছা, 1/c নট ইকুয়াল টু 0 হলে c এর ভ্যালু ইনফিনিটি আছে, c এর ভ্যালু কিন্তু ইনফিনিটি না, c এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আবার সে আগের সমীকরণটা চলে আসে এবং এটি চলে আসে, যেহেতু সিটা ওই পারে চলে গেছে, জাস্ট সংক্ষেপে বলতেছি এটা একই জিনিস, এবং তার মাধ্যমে আমি আবার এটা প্রমাণ করতে পারি, এবং এখানে যে লাইনগুলো লেখা ছিল সেটার মাধ্যমে আমি আবার প্রমাণ করতে পারি i ইকুয়াল টু r, বা sin i ইকুয়াল টু sin অফ r। ওই থেকে এই যে এখান থেকে প্রুফ করতে পারি sin i ইকুয়াল টু sin r, তাহলে i ইকুয়াল টু r। তার মানে আমাদের প্রতিফলনের যে দ্বিতীয় সূত্র আছে সেটা আসলে এই ফর্মেটের নীতিটা আসলে মেনে চলতেছে। গেল, তাহলে আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে সময়ের কনসেপ্ট এবং দূরত্বের কনসেপ্ট দুটোই বুঝলাম। এইবার চলে আসো আলোর প্রতিসরণের ক্ষেত্রে এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগে। ওকে স্টুডেন্টস, এখন আমরা আলোর প্রতিসরণের ক্ষেত্রে ফর্মেটের নীতির প্রমাণ করব। ভেরি ভেরি সরি, যে একটা কারণে স্লিপ করে আমার ক্যামেরার স্ট্যান্ড একটু বাঁকা হয়ে গেছে, হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে পারছো, আশা করি সবাই দেখতে পারছো, জাস্ট ভিউটা একটু বাঁকা হয়ে নিচের দিকে ছিল, আমার বোর্ডে এইটুকু অংশ তখন কাভার হয়েছিল, আশা করি দেখতে পারছো। বাট হচ্ছে হঠাৎ করে হয় এরকম, স্লিপ হয়ে একটু ডাউন হয়েছিল। তো আসি আমি বাকি সামনের অংশ থেকে ভিডিওটা শুরু করি। কেউ যদি কোনো অংশ স্টিল না বুঝে থাকো আমাকে এসে একটু জানাও, ইনবক্সে এসে জানাও, সমস্যা নেই, সেটা সলভ করে দেবো, বুঝিয়ে দেবো। আচ্ছা দেখো, ফার্মেটিক নীতিতে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি করব আমরা, এই যে একটা বিন্দু থেকে আলো আসতেছে L1 পথে, এটাকে আমি কি বলি, যে কোনো পয়েন্ট বলো,
এম পয়েন্ট বলো, এম পয়েন্ট থেকে আলো আসতেছে ও পয়েন্টে, ও পয়েন্ট থেকে আলো প্রতিসরিত হচ্ছে এখানে মিউ 1 মাধ্যমে, এখানে মিউ 2 মাধ্যম, নতুন মাধ্যমে আলো আসতেছে, মাঝখানে কোনো বিভেদ দল বা কোনো এরকম তার লাগানো নাই যে আলো আবার ফিরে যাবে, আলো এবার পরের মাধ্যমে চলে আসতেছে। তো এই মাধ্যমে আসলে আলোর বেগটা চেঞ্জ হবে, বুঝছো? এই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক ইউ1 এবং আলোর বেগ হচ্ছে c1, এখানে ওই নির্দিষ্ট বর্ণের আলোর বেগটা চেঞ্জ হবে। মানে আলোর বেগ কিভাবে চেঞ্জ হয়, তাহলে তোমরা তো পড়ছো না যে নতুন এক মাধ্যম থেকে আলোর মাধ্যমে গেলে আলোর বেগটা চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়? আলোর বেগ না সব জায়গায় সমান। এইটার বেসিকটা হচ্ছে একটা নির্দিষ্ট বর্ণের আলো নিয়ে যখন আমি কাজ করবো, সাপোজ ধরো বেগুনি আলো, বেগুনি আলো মানে কি, 7টা আলোর মধ্যে শুধুমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য রেজিয়নের মধ্যে আলো, সে বেগুনি আলো যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসবে, সে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে এবং তার সাথে তার যে বেগটা আছে সেটাও চেঞ্জ হবে। ঠিক আছে, আলোর বেগটা চেঞ্জ হবে, কিন্তু টোটাল আলোর ফ্রিকোয়েন্সি অথবা টোটাল যে 7টা আলোর যে সমাহারকে আমরা আলো বা দৃশ্যমান আলো বলি, সেটা জিনিসটা চেঞ্জ হবে না, তার বেগ চেঞ্জ হবে না। আচ্ছা দেখো, এখন c1 এম থেকে L1 দূরত্ব কভার করে এখানে আসছে, আগের এই ত্রিভুজটা এদিক সোজা ছিল, এখন সরে গেছে, জাস্ট এটি পার্থক্য। এখানে আমরা এম থেকে যে লম্বটা টানছি তার ভ্যালু দিছি হচ্ছে h1, এবং এই বস্তুটা এখান থেকে এই কিউ বিন্দুতে আসা পর্যন্ত আমরা হিসাব নিকাশ করতেছি, এবং এক্ষেত্রে এই জায়গা থেকে পর্যন্ত দূরত্ব হচ্ছে L2, এবং যে লম্বটা আমি বিভেদ তলের পর্যন্ত আঁকছি সেটা হচ্ছে কিউ থেকে এস পর্যন্ত লম্ব হচ্ছে h2। এখন এই যে ও বিন্দুটা, এটা যে এখান থেকে এখানে আসছে, এই তলটা থেকে এটা আঁকা ছিল না, মনে করো ব্যাপারটা এরকম, এখান থেকে আলো আসবে, এখানে পড়ে এই জায়গায় আসবে, তখন আমরা এখান থেকে মাঝখান দিয়ে এই লাইনটা আঁকবো, কনস্ট্রাক্ট করবো। মানে এই লাইনটা কিন্তু ফিক্স দেওয়া নেই, আমাদের যে এখানে অবিলম্ব লাইনটা সেটা ফিক্স নেই। এই ও বিন্দুটা অনেক জায়গায় হতে পারে, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, এই জায়গাতে হতে পারতো, এই জায়গাতে হতে পারতো। আলো কোন পথে পড়বে আর কই যাবে, এটা যে এই যে এখানে আমি জানি না দেখে এটাকে কি ধরছি, এক্স ধরছি, মানে চলক ধরছি। এই এক্স এর মানটা কম হতে পারে, বেশি হতে পারে, সেটা ডিপেন্ড করবে এক্স আর এই ডি মাইনাস এক্স, বা এই যে টোটাল হচ্ছে অ্যাকচুয়ালি L1 আর L2 মিলায়, এই কম্বিনেশনটা মিলায় আসলে ভ্যালুটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। ঠিক আছে, আচ্ছা বলতেছি, আমি আরো ব্যাখ্যা বলবো। এখন চিন্তা করো, এই মাধ্যমে আলো হচ্ছে c1 বেগ, এই মাধ্যমে আলো হচ্ছে c2 বেগ। অ্যাকচুয়ালি এখানে টোটাল দূরত্ব, এক্ষেত্রে মোট আলোর দূরত্ব বা সরণ L ইকুয়াল টু L1 প্লাস L2, এটা আমি লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? আমার এই মাধ্যমে প্রতিসরণ হচ্ছে মিউ, এবং এই মাধ্যমে প্রতিসরণ হচ্ছে মিউ 2, মিউ 1 মিউ 2, এখানে বেগ c1, এখানে c2। আলোর বেগই যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমরা আলোক পথ হিসাব করব। আলোক পথ একটা কনসেপ্ট এই চ্যাপ্টারেই পাবা, একটু খুঁজে দেখো, আশেপাশেই আছে। আলোক পথ একটু সংক্ষেপে বলি, কোন একটা মাধ্যমে যদি কোনো একটা বস্তু L দূরত্ব অতিক্রম করে এবং সেই মাধ্যমে প্রতিসরণ যদি মিউ হয়, তাহলে আলোক পথ হচ্ছে মিউ ইনটু L। এটা মানে কি? মনে করো এটা এক প্রতিসরণের মাধ্যমে, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, একটা ছেলে বাংলাদেশে পড়লো, একটা ছেলে ইন্ডিয়ায় পড়লো, দুজনে একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেল বিদেশে, ইউএসএ তে। তো বাংলাদেশে এক কারিকুলামে পড়ছে, এটা আরেক কারিকুলামে পড়ছে, ওদের তো সেম স্ট্যান্ডার্ড এক্সাম নেওয়া যাবে না, মানে অন্য স্ট্যান্ডার্ড এক্সাম নেওয়া যাবে না, একটা সেম স্ট্যান্ডার্ডে তাদেরকে বসাইতে হবে। তো তখন পরীক্ষার্থীরা, পরীক্ষা নির্ধারকরা কি করে, তাদের মধ্যে কিছু কমন একটা ব্যাপার স্যাপার আনে, যে ইন্টারন্যাশনাল একটা সিলেবাস এগ্রি করে দেয় যে এটা সবাইকে অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে, এর উপর পরীক্ষা হবে। তো এমনই একটা মাধ্যমে আলো L1 দূরত্বে গেছে, সে শূন্য মাধ্যমে কত দূরত্ব গেছে, শূন্য মাধ্যম, হ্যাঁ, যেখানে আলোর বেগ হচ্ছে কত c0, আলোর বেগ এরকম ভ্যারিয়েশন নেই, চেঞ্জ নেই, সেই একটা নির্দিষ্ট বেগের মাধ্যমে তার দূরত্ব হচ্ছে মিউ ইনটু L। এইটা কিভাবে, এটা প্রমাণ সুন্দর করে বইয়ে দেওয়া আছে, একটু খেয়াল করে নাও, এই ক্লাসে এটা না আর কি, সেই জন্য এটা পড়াচ্ছি। তো আলোক পথের সংক্ষিপ্ত সূত্র একটু বলে নিই, সেটা হচ্ছে মিউ ইনটু L, এটা জাস্ট জেনে রাখো। তাহলে আমার এখানে মিউ 1 আর L1 দূরত্ব সে গেছে, তাহলে মোট দূরত্ব হচ্ছে এইটুকু অংশে মিউ 1 L1 আর এইটুকু অংশ হচ্ছে মিউ 2 L2। বুঝতে পারছো? আমি L1 প্লাস L2 দিতে পারবো না, এর L1 হচ্ছে 10 মিটার, L1 8 মিটার, আমি বলতে পারবো না যে এর দূরত্ব এখানকার এই মাধ্যমে এই দূরত্বটা ওই মাধ্যমে দূরত্ব থেকে 2 মিটার কম, 10 আর 8 2 মিটার কম, তাও বলতে পারবো না, কারণ ও তো এই L1 দূরত্ব গেছে মিউ 1 এর মধ্যে দিয়ে, আর এ তো L2 গেছে মিউ 2 এর মধ্যে দিয়ে, এ তো বুঝবে না ওর কষ্টটা কি, তাই না? এই জন্য এদেরকে কি করতে হবে, একটা নির্দিষ্ট প্যারামিটার আনতে হবে, মিউ দিয়ে গুণ দিতে হবে, তার নিজস্ব মিউ দিয়ে। তাহলে মিউ 1 L1 হচ্ছে প্রথম জনের আলোক পথ, দ্বিতীয় জনের আলোক পথ হচ্ছে এটা, তাহলে মোট দূরত্ব বা মোট আলোক পথ, আলোক পথ হচ্ছে কত, মিউ 1 L1 প্লাস মিউ 2 L2। তাহলে এই যে এই ক্ষেত্রে আমার এই কাজটা করতে হবে, যে dl বাই dx টা কত হবে, এই ক্ষেত্রে 0 হবে। একটু লিখে নিই, তারপর প্রমাণে ব্যাখ্যাতে আসি। এই ব্যাপারটার মানে হচ্ছে d বাই dx অফ মিউ 1 L1 প্লাস মিউ 2 L2 ইকুয়াল টু 0। আমি কি ঠিক লিখছি? আমি ঠিক লিখছি, মিউ 1 L1 প্লাস মিউ 2 L2 ইকুয়াল টু 0। তাহলে L1 এর ভ্যালুগুলো লিখে দাও। L1 এখানেও কত, এটা পিথাগোরাসের অতিভুজ, তাই না? কি হবে, রুট ওভার
h1 স্কয়ার প্লাস x স্কয়ার, l2 এখানে হচ্ছে h2 স্কয়ার প্লাস d মাইনাস x হোল স্কয়ার। তাইলে মিউ1 লিখে ফেলি ভ্যালুগুলো, প্লাস হচ্ছে d বাই dx অফ মিউ2 ইন্টু h2 স্কয়ার প্লাস d মাইনাস x হোল স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এখন একটু আমি গুণগত ব্যাখ্যায় আসি। গুণগত ব্যাখ্যাটা কি একটু দেখো স্টুডেন্টস, একটু খেয়াল করে দেখি তো ভিডিও ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে, একটু ফোকাসটা ঠিক মারি আরো। ইয়েস, আচ্ছা। তো এখন দেখো আলো মনে করো, এখন যেগুলো একটু বোঝার জন্য বলবো, হ্যাঁ একদম থিওরিটিক্যালি একটু আমার একটু বোঝানোর জন্য আমি একটা মিথ্যার আশ্রয় নিব, তবে এই জিনিসটা তোমাদের বুঝতে হেল্প করবে। আচ্ছা দেখি যে কি জিনিস আছে। সেটা হচ্ছে আলো হালকা মাধ্যম থেকে আসলো ঘন মাধ্যমে গেল, হ্যাঁ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে বিভেদ তলের কাছে চলে আসে। বিভেদ তলের এটা কি বিভেদ তল, সরি অবিলম্বের কাছে সরে আসে না, এটা ছিল ওই দিক বরাবর, কি হলো একটু এদিক সরে আসলো। তা আমি মনে করো এখান থেকে এইটুকু দূরত্ব সমান, এখান থেকে এইটুকু সমান, এই সমানের মধ্যে হিসাব করতেছি। এখান দিয়ে আলোটা ফেলালাম, সমান পুরুত্বের দুইটা মাধ্যম, এখান দিয়ে আলোটাকে লিখে এখান দিয়ে আলোটাকে পাস করিলাম, পাস করানোর পর সে এই জায়গা দিয়ে বের হইলো। এবং এই ক্ষেত্রে দেখো তো এই লাইনটা অনেক লম্বা, এখানে যদি L1 বলি এটা L2 হবে, L1 ইজ গ্রেটার দেন L2 না, এই দূরত্বটা হচ্ছে বেশি যখন আলো কি হয় হালকা থেকে কি হয় ঘন মাধ্যমে প্রবেশ করে। এখন হালকা মাধ্যমে আলোর বেগ কম হবে, সরি বেশি হবে, আর ঘন মাধ্যমে আলোর বেগ কম হবে না। অনেক মাধ্যম ঘন, তো আলো তো দৌড়াইতে পারতেছে না, অনেক বাধা বা রেজিস্ট্যান্স পাচ্ছে। তো ঘন মাধ্যমে আলোর বেগ হবে হালকা মাধ্যমের চেয়ে কম। তো বেগ যদি কম হয়, সে যদি একটা স্থির সময় খেয়াল রাখো, স্থির সময় যদি মেনটেন করতে চায়, তাহলে যেটা করবে সে সময় ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু, আচ্ছা এস ইকুয়াল টু ভিটি করো, এবং ভি যদি কমে তাহলে এস ও কমে যায়। এস এবং ভি দুটি কমার মাধ্যমে সে সময়কে কনস্ট্যান্ট রাখে, যে একটা নির্দিষ্ট বা স্থির সময়ের মধ্যে দিয়ে সে যেতে চায়। আবার দেখো যখন সে ঘন থেকে হালকার দিকে যাবে, দেখো ঘন থেকে ঘন কই হালকা ক্ষেত্রে এদিক সরে যাবে, এই ক্ষেত্রে তার তো বেগ বেড়ে যাচ্ছে, বেগ বেড়ে গেলে সে কি করে এদিকে একটু সরে আসে, অবিলম্ব থেকে দূরে সরে যায়, অবিলম্ব দূরে সরে যায় এবং পথটাকে বাড়ায় দেয়। তো পথ বাড়ে গেলে কি হবে, তার মধ্যে বেগটা যেহেতু বেড়ে গেছে পথটাও বেড়ে যায় এবং সময়টাকে স্থির রাখে। তো আলো যেটা করে, হয় সময়কে স্থির রাখে, যে কোনো একটা স্থির রেখে আরেকটাকে বাড়াবো বা সর্বোচ্চ করে বা সর্বনিম্ন করে, এই দুই কেসের উপর নির্ভর করে, অথবা দূরত্বকে স্থির রেখে সময়কে নিয়ে সে খেলা করে, যেটা যে কোনো একটা চেঞ্জ করে। আমি এখানে হালকা থেকে ঘন এবং ভাইস ভার্সা ঘন থেকে হালকা দিয়ে তোমাদের ব্যাখ্যা যেটা বুঝাইলাম, বা এটা তোমরা এই নির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে বুঝবা না, এটা আরো বড় ক্লাসে ইন্টারনেটে ঘাটবা, এটা সঠিক অনেক ধরনের কমপ্লেক্স থিওরি আছে, রিডিং করে বুঝবা। এখানে যে সেটা মনে রাখার জন্য একটা টেকনিক হিসেবে তোমাদের বললাম, ঠিক আছে। অনেকটা এরকম ঘটে, কিছু অবশ্য চেঞ্জ আছে, আমার কথা কিছু মিথ্যা আছে, বুঝছো, ভুল কনসেপ্ট আছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা বোঝানো। তাহলে আলোতে কি করবে, তোমার কম্পেনসেট করবে, যে এখানে যাওয়ার সময় তার যেহেতু মাধ্যমের মধ্যে কি হচ্ছে, বেগটা কি হচ্ছে ঘন মাধ্যমে সব বেড়ে যাচ্ছে, তাহলে সে দূরত্বটাকে কি করবে, সরি বেগটা কমে যাচ্ছে, তাহলে সে কি করবে দূরত্বটাকেও কমাই দিচ্ছে, দেখছো দূরত্বটাকে কমাই দিচ্ছে। আচ্ছা, তো আমি এখন দেখো প্রুফ করবো ডিএল বাই ডিএক্স আমাকে কি হতে হবে, সর্বনিম্ন বা সর্বোচ্চ হতে হবে দূরত্বটা, এবং সেটা হওয়ার জন্য ডিএল বাই ডিএক্স কে 0 হতে হবে, এবং আগের মতোই এখানেও জাস্ট একই রকম আসবে, যেহেতু মিউ1টা এখানে ধ্রুবক, মিউ1টা বাইরে আসবে এবং এটা ডিফারেন্সিয়েট করলে আগেরটাই আসবে। কত আসে 2x ডিভাইডেড বাই 2 কাটা যাবে, h1 স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস এখানে মিউ2 বাইরে আসবে 1/2 রুট ওভার হোল স্কয়ার, এখানে আসবে 2 ইনটু d মাইনাস x ইনটু মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং লাস্টে আসবে, এই তো ক্যামেরা ঠিক আছে নাকি, হ্যাঁ ঠিক আছে, লাস্টে আসবে মিউ1 ইনটু x ডিভাইডেড বাই কি রুট ওভার h1 স্কয়ার প্লাস x স্কয়ার, এবার আসবে মিউ2 ইকুয়াল টু এই পাশে নিয়ে আসবো ডিভাইডেড বাই মিউ2 ইনটু d মাইনাস x ডিভাইডেড বাই এই বড় জিনিসটা এখানে আসবে, সংক্ষেপে লিখি, তাহলে আসবে মিউ1 ইনটু x ডিভাইডেড বাই L1 আর ইকুয়াল টু আসবে মিউ2 ইনটু এখান থেকে আসবে d মাইনাস x। হ্যাঁ প্রমাণটা কি রকম, হ্যাঁ তোমরা পারবা, আগে একটা প্রমাণ শিখলে তোমরা 4টা প্রমাণই দিতে পারবা, ডিভাইডেড বাই হচ্ছে L2। তাহলে সুতরাং ভালোভাবে লিখতে পারবো মিউ1 ইনটু সাইন i1 ইকুয়াল টু মিউ2 সাইন i2, যেখানে i1 হচ্ছে আমাদের এই যে প্রতিফলন কোণটা i1, তাহলে এটাও i1 দিয়ে রাখো, এখানে সাইন কোণের সাথে i1টা মিলে যায়, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর i দিই শুধু i, আর এই প্রতিসরণ কোণ এটা হচ্ছে আমাদের r,
ঠিক আছে, সাইন আর দিয়ে বলি, সাইন আর সাইন আই, আপতন কোণ প্রতিসরণ কোণ সমান। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে সময়ের কনসেপ্টের ক্ষেত্রে বলি, দূরত্বের কনসেপ্ট বললাম, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া সময়ের কনসেপ্টটা কিভাবে মিলবে? আপনি যে আমাকে উদাহরণটা দেখাইলেন সেটা দূরত্বের কনসেপ্ট দিয়ে, কিন্তু যখন দূরত্বটাকে ফিক্স ধরবো, দুই মাধ্যমে এরকম লাইনটা বাঁকা না করে একটা নির্দিষ্ট দূরত্বের জন্য হিসাব করব, তখন দেখবা মনে করো আলো হচ্ছে এদিকে আসলে এদিক বেঁকে যায়, কিন্তু এই যে পথটা সেটা যদি এইভাবে নিলে এইরকম একটা পথ পেতাম, এই পরিমাণ পথ যদি সে যাইতো এই বরাবর, তাহলে কি হইতো? এখানে আসার জন্য তার যে সময় লাগছে সেই দিক দিয়ে আরো দেরিতে সময়তে আসতেছে। বুঝছো? একটু সংক্ষেপে বুঝো, এটা আগে যেখানে দেখিস ওখানে ফিরে যাও। যদি পথটাকে আমি স্থির করি, এরকম ঘন থেকে হালকা যাওয়ার সময় এদিকে সরে যাবো না, ওই পথেই যদি যাইতো, তাহলে যদি পথটাকে আমরা নির্দিষ্ট করতাম L1 আর L2 টাকে সমান ধরতাম, তাহলে সেখানে একই সময় লাগতো না, সে সময়টাকে সর্বোচ্চ করার চেষ্টা করতো, এদিক বেঁকে গিয়ে সর্বোচ্চ দিয়ে যাওয়ার চেষ্টা করতো, যেহেতু এখানে বেগটা আগের চেয়ে বেশি। তো যাই হোক, একটাকে স্থির করলে আরেকটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হয় দুই কেসে, কিন্তু আমরা জানি না যে এটা কোন কেস, এটা ঘন থেকে হালকা আসছে হালকা থেকে ঘন আসছে জানি না, আমি একটা র্যান্ডম ছবি আঁকছি, এই কারণে আমাকে ধরতে হবে dt/dx = 0 দুই কেসেই, একবার ধরবো dl/dx 0, একবার dt/dx 0, আমি প্রতিসরণ প্রতিফলন দুইটার ক্ষেত্রে। আচ্ছা, dt কত? সময় হচ্ছে দূরত্ব বাই বেগ। বেগ কত? আলোর নরমাল বেগ কত? এই μ1 আর μ2 যে করছি এগুলো তো আলোকপথ। আলোকপথ মানে কি? শূন্য মাধ্যমে আলো কতটুকু দূরত্ব অতিক্রম করছে আগেই বলছি, তাহলে সেক্ষেত্রে বেগটা দিতে হবে c0, শূন্য মাধ্যমে কথা আসবে, মানে μ1 L1 বাই c0 প্লাস μ2 L2 বাই c0। তাই তো আমি ঠিক বলছি? হ্যাঁ, দুইটাই সেম আসবে, μ1 L1 c0, μ2 L2 বাই c0। তাহলে এই অঙ্কে সব ঠিক থাকবে, তাহলে একটা c0 বা 1/c0 বাইরে আসবে, 1/c0 বাইরে আসবে। আচ্ছা, এটা তো বুঝছিলাম, এটা ছিল আমাদের প্রতিফলনের সূত্র, সরি হ্যাঁ, প্রতিসরণের ক্ষেত্রে সূত্র, সাইন আই μ1 sin i = μ2 sin r। এটা হচ্ছে আমাদের স্নেলের সূত্র, প্রতিসরণের দ্বিতীয় সূত্র এটা। একইভাবে আমরা এখান থেকেও যেহেতু 1/c0 ইনটু এই বড় জিনিসটা = 0, 1/c0 তো 0 না, আগের অঙ্কেরটার মতো, আগের প্রমাণের মতো। তো এখানে জাস্ট আগের থেকে জাস্ট এখানে c0 টা ভাগ হবে, কারণ নিচে c0 থাকবে, আমরা মোট দূরত্ব বাই বেগ এটা পাইছি, সেটা এখানে বসাইছি। জাস্ট 1/c0 টা এখান থেকে কমন আসছে, যেখানে c0 ছিল c0 টাকে বাইরে আনছি, এখানেও c0 এখানেও c0 কমন নিয়ে বাইরে আনলে 1/c0 ইনটু এই বড় জিনিসটা আবার চলে আসে, এটা = 0। 1/c0 নট = 0 আমাদের আগের প্রমাণটার মতো, তাহলে এই বাকিটুকু = 0। বাকিটুকু = 0 হলে μ1 sin i1 = μ2 sin i, বা μ1 sin i = μ2 sin r, এটা একইভাবে আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা এক্সট্রা যে c0 টা আছে এটা কোনো এখানে সমস্যা করে না, বা আলাদা আলাদা ভাবে যে c1 আর c2 ছিল, এটা আসলে এখানে যে একটু আগে c1 c2 ছিল এটা আসলে সমস্যা করেনি, কারণ আমি আসলে আলোকপথ কনসেপ্টে চলে গেছিলাম। এই কারণে এভাবে ফার্মেটের নীতিতে আমরা প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র, স্নেলের সূত্র, এবং কি আমাদের যে প্রতিসরণের যে প্রথম সূত্রটা আছে, সবাই একই তলে অবস্থান করবে, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আমাদের যে বিভেদ তলের উপর অঙ্কিত যে অভিলম্ব আছে তারা একই তলে একটা প্লেনের মধ্যে অবস্থান করবে, এই দুটো সূত্র আমরা প্রমাণ করতে পারি। এখন ভাই ফার্মাটের নীতি প্রমাণ কি পরীক্ষা আসবে? না, ফার্মাটের নীতি ইদানিং কালে পরীক্ষাগুলো তো আসলে আসে না, ম্যাক্সিমাম জায়গায় আসে মনে করো ফার্মাটের নীতি থেকে অবজেক্টিভ আসে, যে তোমার জ্ঞানটা কেমন, এখান থেকে সর্বনিম্ন পথ হবে কিনা, সর্বোচ্চ সময় হবে কিনা, এই টাইপের অবজেক্টিভ বা জ্ঞানমূলক টাইপের কোশ্চেন আছে অ্যাডমিশন গুলোতে, বা খুবই কম আসলে। এবং তার সাথে এইচএসসি গুলোতে আসলে ক বা খ টাইপের কোশ্চেন গুলো আসে, তো এই টাইপের জ্ঞানগুলো এখান থেকে রাখতে হবে। আর এই জিনিসটা তোমরা যদি বেসিক বুঝতে চাও, তাহলে এই আজকের ক্লাসে তোমাদের জন্য অনেক সুন্দর একটা ফ্রুটফুল ক্লাস হয়েছে আশা করি। তো এখান থেকে আসলে কোনো অঙ্ক করানোর কিছু নেই, নেক্সট ক্লাসে বিভিন্ন অঙ্ক এবং আরো কিছু থিওরি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। এই কোর্সটা তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, এবং আরো বাকি এরকম 23টা ক্লাস বা আরো 24টা ক্লাস এই টাইপের এরকম বেসিক এবং বিভিন্ন ক্লাসে দেখা গেছে ম্যাথও করার সাথে অনেকগুলো করে এই টাইপের ক্লাস পাওয়ার জন্য এই কোর্সে তোমাকে এনরোল করতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করবা এটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে বিভিন্ন ক্লাসে।